নবাব বাহাদুর, আপনাকে উদাস উদাস লাগছে কেন? শরীর ঠিক আছে তো? খুব ক্লান্ত লাগছে। সবার বিচার করতে করতে আর বিচার করতে ইচ্ছেই করছে না। জীবনটা আমার নুন ছাড়া রান্নার মতন হয়ে গেছে। একটু নুন দরকার, বুঝলে উজির? আচ্ছা উজির, নুন কোথায় পাই? নুন? নুন? নুন কোথায় পাই বলুন তো? আরে আমি তো তোমাকে জিজ্ঞেস করলাম, উল্টে তুমি আমাকে প্রশ্ন করছো। শুনুন নবাব বাহাদুর, কিছুদিন না একটু কোনো জায়গা থেকে ঘুরে আসুন। ভেবেছো ভালোই, কিন্তু প্রশ্ন একটাই, কোথা থেকে ঘুরে আসবো? আলুনো জীবনে নুন, বিষয়টা মনে রেখে তুমিও ভাবো, আমিও ভাবি। কোথায় যাই, কোথায় যাই? মনে পড়েছে, মনে পড়েছে। পড়েছে? বাবা 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 বাবা! আমরা দুজন কৃষ্ণনগরে যাব। মহারাজ কৃষ্ণচন্দ্রই হলো আমাদের নুন। কৃষ্ণনগরে খবর পাঠাও, আমরা দুজনে আসছে রবিবার কৃষ্ণনগরে যাচ্ছি। চলো চলো, এই কৃষ্ণচন্দ্রকে জ্বালাতন করে আসি। আমাদের পানসে জীবনে নুন হলো গিয়ে কৃষ্ণচন্দ্র। গোপাল, এই কাজ করতে করতে বড় একঘেয়ে লাগছে। চল, এই একঘেয়েমি কাটাতে এই কাছে পিঠে সবাই মিলে ঘুরে আসি। একটু নির্মল বাতাস প্রাণ ভরে গ্রহণ করি, কি বলো মন্ত্রী? এই তা কোথায় যাওয়া যায়? সবাই কি বলে দেখি, আমি আমার রায় জানাবো সবার শেষে। দেখা হোক অরণ্য, হয়ে যাই বন্য, আছে নির্মল বাতাস, কেটে যাবে সব হতাশ। বাহ বাহ বাহ, ভালোই বলেছো তো কবি, কিন্তু আমি চাইছি একটা নতুন কিছু। পাহাড়ের বাহার কেমন লাগবে মহারাজ? পাহাড় আমার খুব প্রিয়, কিন্তু আমি চাইছি একটা নতুন কিছু। নতুন তো আমার কাছে আছে, যখন আমি আমার কথা বলবো তখন সবাই চমকে যাবে। মহারাজ, আমাদের কৃষ্ণনগরেই কত কি অদেখা রয়ে গেছে। যদি আমরা রাজধানী ছেড়ে কিছুদিন পল্লীগ্রামে যাই, ওখানেই তাঁবু খাটিয়ে থাকি, তবে কেমন হয়? আমি সবার কথা শুনবো, তারপর আমি আমার রায় জানাবো। বলো বলো, তোমার কোথায় যাবার ইচ্ছে? আমরা পাহাড় জঙ্গল ঘুরেছি, নদী সমুদ্র অনেক দেখেছি, কিন্তু যেটা দেখিনি সেটার কথাই আনি এখন। এই ভনিতা না করে তাড়াতাড়ি বলো তো। আমরা সমুদ্রের নিচে যাব। মানে একটা অদ্ভুত কথা ঢুকলো আমার কানে। সমুদ্রের নিচে? এই, 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 কি বলে আবার বলো দেখি। আমরা সমুদ্রের নিচে প্রবালের দেশে যাব। আপনি নতুনত্ব চেয়েছিলেন মহারাজ, কিভাবে যাব আমরা? বিজ্ঞানীকে বলবো এমন একটা গাড়ি বানাতে যেটাতে আমরা সবাই বসে আনন্দে সমুদ্রের নিচে বেড়াতে পারবো। এই বিজ্ঞানী, গাড়িটা কতদিনের মধ্যে বানাতে পারবে? অনুমতি পেলে 2 বছর লাগবে। তাহলে মহারাজ আমাদের বেড়াতে যাওয়াটা 2 বছর পরেই হবে, কি মহারাজ? মন্ত্রী, তুমি থামো তো। আমার তো মাথা ঘুরতে শুরু করেছে এই তোমার কথা শুনে। বলিহারি ভ্রমণ পরিকল্পনা আপনার মন্ত্রী মশাই, অসাধারণ। নবাবের দূত এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। হলো, মন্ত্রীর গুঁতো হজম হতে না হতেই নবাব বাহাদুরের গুঁতো এসে গেল। কি জ্বালা বলো দেখি। আমার গুঁতো কিরকম? এই তুমি থামো তো, আগে নবাব বাহাদুরের গুঁতো সামলাই, তারপর তোমায় দেখছি। ডাকো ডাকো, দুধকে ডাকো। এই নবাব বাহাদুর এলি কিছু না কিছু ঝামেলা তৈরি হয়। দেখি দেখি এবার আমার ভাগ্যে কি লেখা আছে। তাহলে ভ্রমণের বিষয়টা? এই তুমি থামো তো, আমি মরছি নিজের জ্বালায়, পঞ্চা আমার গোঁপ রেখেছে। এই তুমি এখন মুখে আঙুল দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো, মোটেই কথা বলবে না। প্রণাম মহারাজ। বলো বলো দূত, নবাব বাহাদুর কি সংবাদ পাঠিয়েছেন? নবাব বাহাদুর হাওয়া বদল করতে কৃষ্ণনগরে আসবেন সামনের রবিবার। নবাব বাহাদুরের থাকার সুবন্দোবস্ত করতে হবে। আমি এই সংবাদ দেবার জন্য এসেছি মহারাজ। কোথায় ভাবলাম আমি একটু হাওয়া বদল করতে যাব, তা নয়, আমার ঘাড়ে নবাব এসে জুটল। এই তো খুব ভালো কথা, অনেকদিন পর নবাব বাহাদুরের পায়ে ধুলো পড়বে। তাহলে সামনের রবিবার আমাদের নবাব বাহাদুর আর উজির আসছেন। এই একটা সুযোগ নবাব বাহাদুরের সাথে ঝুলে পড়া। যেমন করে হোক নবাব বাহাদুরের কাছে কাছে থাকতে হবে। নবাব বাহাদুরকে জানিয়ে দিও কৃষ্ণনগরের রাজা তার আসার প্রতীক্ষায় পথ গুনছে। প্রণাম মহারাজ, আমি আপনার কথা নবাব বাহাদুরকে জানিয়ে দেব।
আবার কি মতলবে আসছেন কে জানে। হ্যাঁ, ওনার তো আর শয়তানি বুদ্ধির শেষ নেই। নবাব যত বুনলি হোক না কেন মহারাজ, আপনার বাঘা তেঁতুল গোপাল আপনার পাশে সব সময় আছে। তা তো আমি জানি গোপাল, তুমি তো ভরসা। বাঘা তেঁতুল গোপাল আছে মহারাজের পাশে, তাই তো কৃষ্ণনগরবাসী সর্বদাই হাসে। সাধু সাধু সাধু। নবাব বাহাদুরকে বলে গোপালকে এখান থেকে তাড়াতেই হবে। খেলে নাও গোপাল, খেলে নাও রবিবার পর্যন্ত। কি খবর কৃষ্ণচন্দ্র? আমার আসার খবর পেয়ে কি বললো? আপনার আসার খবর পেয়ে মহারাজ খুব খুশি। উনি আপনার আসার অপেক্ষায় আছেন। বলো কি উজির, তোমার কি মনে হয়? খুব সহজ সমীকরণ জাহাপনা। ভয় 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 মাঝে মাঝে ভক্তি এনে দেয় কিনা জাহাপনা। তুমি ঠিক বলেছো, কৃষ্ণচন্দ্র আমাকে ভয় পায়। ভয় পেলেই আমার সুবিধা, খুব সহজে ওকে নিয়ে মজা করতে পারবো। দিন কয়েক জ্বালাতন করে বেশ মজাতেই কাটবে, কি বলো? ওই ওই একজনকেই একটু যা ভয়। তুমি গোপালের কথা বলছো তো? হ্যাঁ, এটা তুমি একবারে সঠিক বলেছো। তবে আমিও বুদ্ধিতে সাঙ্গিয়েই যাব। আমার লক্ষ্য কৃষ্ণচন্দ্র, কিন্তু লড়াইটা হবে আমাদের গোপালের সাথেই। ঠিক বলেছেন জাহাপনা। মহারাজ, আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। আমাদের আজ থেকেই মানে এখন থেকেই লেগে পড়তে হবে। মন্ত্রী, কিছু নতুন কথা বল, ওটা আমার ইতিমধ্যেই জানা আছে। না মানে আমি আপনার মন্ত্রী, তো মন্ত্রণা দেওয়া আমার কাজ। যন্ত্রণা না যন্ত্রণা, তুমি পাপু থামো না। মন্ত্রীমশাই, আপনি বরং সমুদ্রের নিচের প্রবাল নবাব বাহাদুরকে কিভাবে দেখানো যায় সেটা ভাবুন। নবাবকে নিয়ে সঙ্গে প্রবল দেখুন রঙ্গে। গোপাল, নবাব বাহাদুরের যাবতীয় দায় দায়িত্ব তোমার। দেখবে কোনো কারণে নবাব বাহাদুর যেন অসন্তুষ্ট না হন। সভাকবি, সভাকবি, তুমি এমন একটা কবিতা লেখো যা শুনে নবাব বাহাদুরের মনটা যেন খুশিতে ভরে ওঠে। আমি একটা লিখেছি মহারাজ, শোনাবো? শোনান সভাকবি। হে নবাব বাহাদুর, আপনার আগমনে পূর্ণ হৃদয়পুর, খুশিতে মাতল সব কৃষ্ণনগরবাসী, দেখতে পাবো মোরা আপনার হাসি। চমৎকার, অসাধারণ, ভাবাই যায় না। এই সুন্দর কবিতার জন্য তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা উপহার দেব। আমাকে মহারাজের বিশ্বাস পেতেই হবে। মহারাজ, আমাকে কিছু দায়িত্ব দিন। আমাকে আমাকে ক্ষমা করুন। কেন কেন? গোপাল তো বলল সমুদ্রের নিচে প্রবাল দেখানোর কথা। মহারাজ, ক্ষমা করুন। না না, তোমাকে আমি ক্ষমা করতে পারলাম না। আর কখনো আমি কোনো ভুল করব না, কথা দিলাম। আর একবার সুযোগ দিন, একবার মহারাজ, একবার। ঠিক আছে ঠিক আছে, তুমি খাওয়া দাওয়ার দায়িত্ব নাও। দেখো, এই কিন্তু শেষ সুযোগ। একবার তো নবাবের কাছে যাবার সুযোগ পাই, তারপর নবাব বাহাদুরকে পটিয়ে আমি ঠিক একটা কিছু করে নেব। অনেক ধন্যবাদ মহারাজ। তাহলে লেগে পড়ুন, নবাব বাহাদুরের খাওয়া যাতে করে ঠিকঠাক হয় দেখুন। জানি না কি হবে। দেশি কুকুরের ল্যাজ যতই সোজা করো না কেন, সেই ঘুরে ঘ্যাঁক। গোপাল, মন্ত্রীকে যদিও আমি খাওয়া দাওয়ার দায়িত্ব দিলাম, কিন্তু তুমি সব ব্যাপারটা ভেতর থেকে দেখবে। আর মন্ত্রী, তুমি যা করবে গোপালকে জিজ্ঞেস করে করবে। আমি চাই না নবাব বাহাদুর কোনো অসুবিধের মধ্যে পড়ুন। মন্ত্রীমশাই, নবাব বাহাদুর যা খেতে চাইবেন আমাকে জানাবেন। আমাদের মহারাজের যেন অপযশ না হয়। নিশ্চয়ই গোপাল, মহারাজের অপমান মানে আমাদের সবার অপমান, সবার অপমান মানে আমাদের রাজ্যের অপমান, আর রাজ্যের অপমান মানে... থামো থামো, অনেক হয়েছে। তোমাকে যতটুকু বলা হয়েছে ঠিক ততটুকুই করো। নাও নাও, এবার কাজে লেগে পড়ো।
কি সৌভাগ্য আমার, আপনার পায়ের ধুলো পড়লো। আমি তো ধন্য হলাম। তুমি তো ধন্য হলে, আমি ধন্য হলাম কিনা সেটা তো দেখতে হবে। সেটা তো আমাদের আতিথেয়তা দেখলেই প্রমাণ পাবেন নবাব বাহাদুর। হে নবাব বাহাদুর, আপনার আগমনে পূর্ণ হৃদয়পুর। খুশিতে মাতল সবে কৃষ্ণনগরবাসী, দেখতে পেলাম আবার মোরা আপনার মুখে হাসি। ওহ, কি আওয়াজ, বহুত খুব। আমি ধন্য হলাম নবাব বাহাদুর। জাহাপানা, আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো? না না, সে কি, আসুন আসুন, আপনাদের আহার ও শয্যা প্রস্তুত। এই ঘরটা আপনার নবাব বাহাদুর, আর আপনার পাশের ঘরটা আপনার উজিরের। গোপাল, নবাব বাহাদুরের আহার প্রস্তুত তো? হ্যাঁ, প্রস্তুত মহারাজ। আমাদের দুজনের খাবার আমার ঘরেই নিয়ে এসো। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আমি আর আমার উজির এক ঘরে থাকবো। আমার ঘরে উজিরের খাট পাঠাবার ব্যবস্থা করে দাও। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনি যেভাবে ইচ্ছে থাকুন। সে কি, একসাথে কেন? নবাব বাহাদুর তার উজিরকে কত ভালোবাসে, সর্বদা চোখে হারায়, আর আমারটা খালি দাঁতে দাঁত পেশে। কপাল, সবই কপাল, কপালের নাম গোপাল। কি গো, এত দেরি? হ্যাঁ, এই কদিন একটু ফিরতে দেরি হবে গিন্নি। নবাব বাহাদুর এসেছেন মুর্শিদাবাদ থেকে। কদিন থাকবে গো? জানি না গিন্নি, নবাব বাহাদুর কতদিন আমাদের মহারাজকে জ্বালাবে। এই কটা দিন তুমি আমার জন্য না খেয়ে থেকো না, বুঝলে? আমার খাবারটা বেড়ে রেখো। আমি কখন আসি, যাই স্নান করে আসি। সুপ্রভাত নবাব বাহাদুর, ঘুম হয়েছিল? ঘুম কি জানি, হয়েছিল বোধহয়। কি উজির, হয়েছিল? আমিও ঠিক বলতে পারছি না জাহাপানা, তবে যেটা এখন পাচ্ছে সেটা হলো খিদে। ও, তা সকালে আপনারা কি খাবেন নবাব বাহাদুর? আমাকে দুটো সাদা বকের ডিম সেদ্ধ দেবে তো। সাদা বকের ডিম? আর ডিমটা যে সাদা বকের সেটা আমার উজির পরীক্ষা করে দেখবে। যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। বকের ডিম? হ্যাঁ, কোথায় পাবো? তা তো জানি না মহারাজ, কিন্তু উনি ওটাই খাবেন। ওহ, এ তো মহা জ্বালা হলো। নবাব বাহাদুর কি এইভাবে জ্বালাবে? গোপাল কোথায়? গোপাল! আমি এসে গেছি মহারাজ। শুনেছো গোপাল, বড় বিপদ। কি হলো? বকের ডিম, সাদা বকের ডিম নবাব খাবে। তাহলেই বোঝো মন্ত্রীকে কোথায় পাঠাই, কোথায় গেলে সাদা বকের ডিম পাওয়া যাবে। মহারাজ, মহারাজ, আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে, ওই দিঘিতে সাদা বক আসে। আমি ওখানে একবার খোঁজ করি। ও মন্ত্রী, এই তুমি তোমার বুদ্ধিটা কোথায় রেখে আসো বলো তো? তোমার জন্য সাদা বকি দিঘির পাড়ে ডিম পেড়ে বসে আছে। যত সব। ও গোপাল, ও গোপাল, এখন কি উপায়? হাঁসের ডিম সেদ্ধ করে নবাবকে দিন, আর একটা সাদা ধবধবে হাঁস জোগাড় করে রাখুন। হ্যাঁ, বলো কি গোপাল, হাঁস? তারপর আমি বুঝে নেব। তাহলে কি করব? ওই 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 গোপাল যা বললো, আর সাদা ধবধবে একটা হাঁস। তোমার কি মনে হয় আমি বুদ্ধিহীন? এটা বকের ডিম উজির। বলুন জাহাপানা। এটা কিসের ডিম দেখে বলো। দেখার কি আছে? আমি তো না দেখেই বলে দেব যে এটা হাঁসের ডিম। এটা বকের ডিম উজির, সাদা বকের ডিম। গোপাল, তুমি মিথ্যা তর্ক করছো। তুমি প্রমাণ করতে পারবে তো যে এটা বকের ডিম? পারবো। যদি এটা বকের ডিম না হয় তাহলে কিন্তু কঠিন শাস্তি পাবে গোপাল। প্রভু, গোপাল যেন এবার ফাঁদে পড়ে। অনেক কথা শুনেছি। আমি আপনার শাস্তি মাথা পেতে নেব। ব্যাস, আমার রাস্তা সাফ। এবার গোপাল নবাবের কোপে পড়লো বলে। গোপাল, গোপাল ঠিক বেরিয়ে আসবে। ওর বুদ্ধির ওপর আমার ভীষণ আস্থা। হ্যাঁ, দেখাই যাক। যাও যাও গোপাল, সাদা বকটাকে নিয়ে এসো। একটু অপেক্ষা করুন নবাব বাহাদুর, আমি সাদা বক নিয়ে আসছি। বক কোথায়? ওটা তো হাঁস। আমার সোনা বক, একটু করো বক বক।
জাহাপনা আমাদের কি বোকা মানে বোকা বানাচ্ছে? নবাব বাহাদুর, আপনি তো বক পাখির ডিম খাবেন বলেননি, আপনি বলেছেন বকের ডিম খাবেন। এই হাঁসটাকে আমরা আদর করে বক বলে ডাকি, সুতরাং আপনি বকের ডিম খেয়েছেন। আমার বক বক সোনা, একটু প্যাক প্যাক করো না। এটা কি রকম হলো জাহাপনা? হাঁসকে বক বলে চালিয়ে দিল। হ্যাঁ, শুধু আমার কথা বলার ভুলটাকে গোপাল চালাকি করে কৃষ্ণচন্দ্রকে এই যাত্রায় বাঁচিয়ে দিল। আচ্ছা, আমিও দেখবো কত ধানে কত চাল। তোমার রাজ্য অত্যন্ত অপরিষ্কার। কেন? প্রজাদের সাথে কথা বলতে বলতে জানতে পারলাম তাদের সুখ সুবিধা দেখা হচ্ছে না। আপনার কাজ খুবই হতাশাজনক। আমি কাল পশ্চিম দিকে যাব, দেখবো ওখানকার ব্যবস্থাও কেমন। হ্যাঁ, এই সুযোগটাকে কাজে লাগাতেই হবে। চলো উজির। গোপাল, ও গোপাল, আর তো পারা যাচ্ছে না। এ তো পায়ে পা তুলে ঝগড়া করা। কিছু একটা করো। দেখছি মহারাজ, এখন চলুন রাজসভায়, সবার সাথে আলোচনা প্রয়োজন। মহারাজ অভয় দিলে কিছু কথা বলি। তুমি? না 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 না, আমি চাই না তুমি এর মধ্যে থাকো। তোমার উপর আমার বিন্দু মাত্র ভরসা নেই। তোমাকে যতটুকু কাজ দেওয়া হয়েছে তুমি বাবা ততটুকুই করো। নবাব বাহাদুর সকালে বাঘ, কিন্তু রাতে উনি ঘর বন্ধ করে উজিরকে নিয়ে কি করেন সেটা জানতে হবে। নবাব বাহাদুরের ঘরের বাইরে যে রাতে পাহারা দেয় তার সাথে আমাকে একটু কথা বলতে হবে মহারাজ। হ্যাঁ, ও কি কিছু বলতে পারবে? আন্দাজ তো দিতে পারবে। আমার ওই আন্দাজটাই চাই মহারাজ। দেখি নবাবের দুর্বলতা কিছু বার করতে পারে কিনা। আজ রাতে নবাব বাহাদুরের সাথে আমাকে একান্তে দেখা করতেই হবে। কে কে? আমি। দরজা খুলুন, কথা আছে। যা কথা সব সকালে। এখন দরজা খুলতে পারবো না। বুঝলাম নবাব বাহাদুর, আপনার দৌড়। এবার আমার খেলা। খবরটা ঠিকঠাক দেবার জন্য তোমাকে ধন্যবাদ। এই রে, নবাব বাহাদুর রাতে দরজা খোলেন না যে, তাহলে কাল সকালেই ধরবো। মহারাজ, ওষুধ পেয়ে গেছি, আজ রাতেই ওষুধ পড়বে। ওষুধ পেয়েছে গোপাল, ফিরবে মোদের কপাল। মহারাজ, আমি আজ একটু তাড়াতাড়ি বাড়ি যাব, আমার বানর সেনাদের খবর দিতে হবে। যাও যাও গোপাল, তোমার সেনাদের তৈরি করো। এই তোরা শোন এদিকে। উল্টে শোন, আজ রাতে তোদের একটু কাজ আছে, বুঝলি? কি কাজ দাদু? ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, পারবি তো? ও তুমি কিচ্ছু ভেবো না। উফ, আজ খুব গরম। দক্ষিণের জানলাটা একটু খুলে দিই। না 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 না, একদম নয়। নিশির ডাক। আমি তো আছি। রাত হলেই মুর্শিদাবাদে ফিরে যেতে ইচ্ছে করে। বাইরে ঠান্ডা হাওয়া বইছে, সাহস করে খুলি জাহাপানা। খুলবে? তবে কোনো আসুন জাহাপানা, দেখুন দেখুন দেখুন, চাঁদের আলো কি সুন্দর লাগছে। সত্যি সুন্দর চাঁদের আলো। ভয় পেতে পেতে এই সুন্দর জিনিসগুলো অদেখা হয়েছিল। আজ থেকে আর ভয় পাবো না।
ওটা কি উজির? উজির, উজির, চল, কাজ হয়ে গেছে, আমরা বাড়ি যাই। আর একটু ভয় দেখাবো দাদু। না না না, তাহলে বদ হজম হয়ে যাবে। যা হয়েছে যথেষ্ট, এখন চল। উজির, আর এক মুহূর্ত নয়, এখান থেকে ভেগে পড়ো। উফ, কালকে কালকে খুব বাঁচা বেঁচে গেছি। ঠিক বলেছেন জাহাপানা, জিনে ধরলে না একেবারে জিনা হারাম করে রেখে দেবে। কোচওয়ান, কোচওয়ান, চলো 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 চলো, আর এক মুহূর্ত নয়, চলো। কি করে অসাধ্য সাধন করলে? মহারাজ, নবাবের ছিল ভূতের ভয়, আমি আমার বানর সেনাকে সাদা কাপড় পরিয়ে ভূত সাজালাম। একেই বলে বুদ্ধি যস্য বলং তস্য। এবারটাও ফসকে গেল। জয় ইন্দ্রপালের জয়। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। বলি, খুব যে ফল কাটার ঘটা দেখছি, তা এত সব আয়োজন কার জন্যে? নিশ্চয় তোমার ওই গুরুদেবের ভোগের জন্যে। ছি ছি, এমন করে বলতে আছে নাকি? গুরু হলেন স্বয়ং ব্রহ্ম। ব্রহ্ম না ছাই, যেদিন থেকে আমার সংসারে পা রেখেছেন সেদিন থেকে ব্রহ্মা মানে আগুন হয়ে আমার সোনার সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে খাক করে দিচ্ছে। এই শোনো, শাস্ত্রে বলে মন দিয়ে গুরু সেবা করলে না, গুরুর আশীর্বাদে মানুষ রাজা উজির হয়ে যায়। রাজা উচিত হব কিনা জানি না, তবে এমন চলতে থাকলে কদিনেই যে ফকির হয়ে যাব সেটা আমি বেশ বুঝতে পারছি। তাই যেমন করেই হোক গুরুদেবকে ভাগাও, না হলে আমি একদিন ওকে রাস্তার পথটা দেখিয়ে দেব, এই বলে দিলাম। হ্যাঁ, কিরে বটা ঘটা, সাত সকালে এমন চুপ করে গাছতলায় বসে আছিস কেন? মনে মনে নিশ্চয়ই কোনো বদ মতলব আছিস। এমা কি যে বলো, বদমতলব আটবো কেন? হাতে তো তেমন কোনো কাজকর্ম নেই, তাই একটু বসে আছি। তোদের হাতে কাজকর্ম নেই, আবার মন্ত্রী মশাইও কদিন হলো রাজসভায় আসছেন, কেমন যেন একটা গন্ডগোলের গন্ধ পাচ্ছি। না না, গন্ডগোল হবে কেন? আসলে আসলে ওই মন্ত্রী মশাইয়ের বাড়িতে তার বউয়ের গুরুদেব এসেছে, তাই তাকে নিয়ে মন্ত্রী মশাই খুব ব্যস্ত। বেশ বেশ বেশ, গুরু সেবা মহাধর্ম। শুনেছি মন দিয়ে গুরু সেবা করলে পাজি লোক নাকি পাল্টে একেবারে ভালো মানুষ হয়ে যায়। ভালো ভালো, মন দিয়ে গুরু সেবা করতে দে মন্ত্রী মশাইকে। মা, আজ আমি চলে যাব। চলে যাবেন মানে? এই তো গতকাল বললেন যে আর কটা দিন থাকবেন। হ্যাঁ বলেছিলাম বটে, তবে আমি ভেবে দেখলাম আমি গৃহত্যাগী সন্ন্যাসী,
বেশি দিন সংসারের মধ্যে থেকে কেমন মায়ায় আবদ্ধ হয়ে পড়েছি। নিজে কানে যা শুনলাম তাতে আর বেশি দিন থাকলে তোর স্বামীর কাছে হয়তো ঘাত ধাক্কা খেতে হবে। না রে মা, একবার যখন মনস্থির করে ফেলেছি তখন আমায় যেতে দে। মনস্থির যখন করেছেন তখন আপনাকে আটকাবার ক্ষমতা আমার নেই গুরুদেব। তবে যাওয়ার আগে আশীর্বাদ করে যান যাতে আমার স্বামীর ধর্মে মতি হয়। হবে রে মা, হবে। ঈশ্বরের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। এ আবার কি করছিস মা? এই আঁচলে করে আপনার একটু পায়ের ধুলো মুড়ে নিলাম বাবা। আমার স্বামী এলে তার মাথায় ছুঁয়ে দেব। এটা রাখ, তবে খরচ করে নষ্ট করিস না। লক্ষ্মীর ঝাঁপিতে রেখে দিবি, দিনে দিনে তোর সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। কি গো দাদু, কোথায় যাচ্ছো? ওই যে তোর বড়ি খাড়া আর খাড়া বড়ি তোর। মানে এ মা, বুঝতে পারলি না? রাজসভায়। ঠিক ধরেছিস। দাদু, রাজসভা থেকে ফিরে এসে আজ কিন্তু তোমাকে একটা গল্প শোনাতে হবে। আচ্ছা আচ্ছা, শোনাবো শোনাবো। এখন যেতে দে দেখি, না হলে আবার রাজসভায় যেতে দেরি হয়ে যাবে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? কি হলো, মুখটা এমন গোমড়া কেন? গোমরা না হয়ে কি হবে, হাসি খুশি টকমগে হবে। হ্যাঁ, সেইটাই তো জানতে চাইছি, গোমড়া মুখ কেন? গুরুদেব চলে গেছেন। চলে গেছেন? হ্যাঁ, যাওয়ার সময় তিনি আমাকে একটা মোহর দিয়ে বলে গেছেন, ওই দিনে দিনে ওই মোহরই আমাদের সংসারের শ্রীবৃদ্ধি ঘটাবে। এই নাও, মাথাটা একটু নিচু করো তো দেখি। কেন মাথা নিচু করতে যাব কেন? গুরুদেবের পায়ের ধুলো আঁচলে বেঁধে রেখেছি, মাথায় ছোঁয়ালে তোমার ভালো হবে। আর যদি মাদুলি করে চরণ ধুলি গলায় ঝুলিয়ে রাখতে পারো তাহলে মহারাজ আর গোপালের লাঠি ঝাঁটা না খেয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে। আহা আহা গিন্নি, কি কথাই শোনালে তুমি! সোনার মোহর, চরণ ধুলি, মাদুলি, পেয়েছি পেয়েছি। আহা, এই তিনের দৌলতে আমি দুদিনেই রাজা উজির বনে যাব। আমি রাজসভায় যাচ্ছি গিন্নি। চলে গেল। আচ্ছা, কি ব্যাপার বলো তো? কদিন হলো মন্ত্রীর দেখা নেই। সে কি, আপনি জানেন না? মন্ত্রী মশাইয়ের বাড়ি ওনার স্ত্রীর গুরুদেব এসেছেন, আর তাই নিয়ে তিনি ব্যতিব্যস্ত। না মহারাজ, আমার গিন্নির গুরুদেব আজই চলে গেছেন, তাই সবকিছু ফেলে একটা কথা বলার জন্যে ছুটে এলাম এই রাজপ্রাসাদে। কি কথা মন্ত্রী? মহারাজ, নিজেকে আজ বড় ছোট মনে হচ্ছে। কেন কেন কেন? এতদিন আপনাকে চিনতে পারিনি তাই। হ্যাঁ, আমাকে চিনতে পারোনি মানে? মহারাজ, আপনি যে সে মানুষ নন মহারাজ। মানে? বাবা, মন্ত্রী এত ধানাই পানাই করছে কেন? মহারাজ, গুরুদেব বলে গেছেন আপনি হলেন ঈশ্বরের অবতার। হ্যাঁ, আমি ঈশ্বরের অবতার নাকি? কি যাতা বলছো তুমি? যাতা নয় মহারাজ, আর এ তো শুধু আমার মুখের কথা নয়, স্বয়ং গুরুদেবের কথা। একটু একটু পায়ের ধুলো দিন মহারাজ। বাবা, এই তো এক তুড়িতে মহারাজকে একেবারে ঈশ্বরের অবতার বানিয়ে দিল। না, ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে। গুরুদেব আরো বলে গেছেন, এই রাজ্যের সব মানুষ যদি সোনার মাদুলিতে আপনার মতো ঈশ্বরের অবতারের চরণধুলি ভরে গলায় পড়ে তাহলে তাদের সকলেরই শ্রীবৃদ্ধি হবে। হ্যাঁ মহারাজ, এ আমার কথা নয়, গুরুদেবের মুখ নিঃসৃত বুলি, মানে উপদেশ। কিন্তু এই রাজ্যের অনেক মানুষেরই তো নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, সোনার মাদুলি তারা গড়াবে কি করে? এই কি বলছে মন্ত্রী? হ্যাঁ, রাজ্যের সব প্রজা আমাকে ঈশ্বরের অবতার জ্ঞান করে, আমার চরণ ধুলি গলায় ধারণ করবে। বাবা, মানুষ থেকে একেবারে ঈশ্বরের অবতার! ভাবলেই মনের মধ্যে কিরকম পুলক জাগছে। কি হলো মন্ত্রী মশাই, বলুন, তারা সব সোনার মাদুলি গড়াবে কি করে? সোনা?
আচ্ছা, মাদুলি গড়াবার জন্য সোনার মোহর যদি আমি দিই? এই তো আমার রাজাবাবু কেমন সুসুর করে হাঁড়ি কাঠের দিকে গলা বাড়িয়ে দিচ্ছে। আপনি দেবেন মহারাজ? আহা, এই না হলে ঈশ্বরের অবতার। ঈশ্বরের মতো মনের মধ্যে কত দয়া। মন্ত্রী, আমার সঙ্গে এসো, এসো। মন্ত্রী, ভেতরে এসো। আসছি মহারাজ। এই নাও, এই নাও মোহরের থলি। 50টা মতো আছে। এই মোহর ভাঙিয়ে শ্যাকরাকে দিয়ে অনেক সোনার মাদুলি বানাবে। আর মাদুলি বানানো হয়ে গেলে তাতে আমার পদধূলি ভরে প্রত্যেক প্রজাকে দিয়ে দেবে। 50টায় কি আর হবে রাজাবাবু? আমার যে আরো অনেক সোনার মোহর চাই। ঠিক আছে মহারাজ, তাই হবে। তবে 50টা মোহরে তো সকলের মাদুলি হবে না। ও, তাহলে কটা লাগবে? সেটা ঠিক বলতে পারছি না, তবে মনে হয় একটা মোহরে বড় জোর 2টো মাদুলি হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, মোহরের কথা চিন্তা করো না তো, যত লাগবে তত দেব। সে তো দেবেই রাজাবাবু। ঈশ্বরের অবতার সাজার যা নেশা তোমার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। বেশ, ভালো দেখে সোনার মাদুলি বানাবে কিন্তু। সে তো বানাবোই রাজাবাবু। তোমায় বলেছি একটা মোহরে বড় জোর 2টো মাদুলি হতে পারে। আমি তো সোনা দিয়ে বানাবোই না, বানাবো গিলটি সোনা দিয়ে। আর এই সব সোনার মোহর ঢুকে যাবে আমার সিন্ধুকে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। তাহলে এখন আমি যাই মহারাজ। এসো, এসো, এসো। কি আনন্দ, কি আনন্দ! সমস্ত প্রজা আমার চরণধুলি মাদুলি করে গলায় পরে থাকবে। তারা তারা সকলে আমাকে ঈশ্বরের অবতার মনে করবে। ভাবা যায়? ওই আনন্দেই থাকুন আপনি, আর কাঁড়ি কাঁড়ি মোহর ওই বদমাইশ মন্ত্রীর হাতে তুলে দিন। ছি 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 ছি, এ কি মতিভ্রম হলো আপনার? সামান্য মানুষ কি কখনো ঈশ্বরের অবতার হতে পারে? কেন 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 হতে পারে না? আরে, আমি তো কোনো সামান্য মানুষ নই, আমি রাজা, মহারাজা। হ্যাঁ মানছি আপনি রাজা। আর 5টা রাজার মতনই দোষে গুণে কামনায় বাসনায় ভরা সামান্য এক রাজা। আর আপনি যদি সত্যি ঈশ্বরের অবতার হতেন, তাহলে এই সংসার, এই রাজত্ব ছেড়ে কবেই হিমালয়ে চলে যেতেন। আচ্ছা, আমি ঈশ্বরের অবতার হলে তোমার গায়ে তো জ্বালা ধরছে কেন বলতো? ও, বুঝতে পেরেছি, হিংসাতে জ্বলে পুড়ে যাচ্ছ, তাই এত কথা বলছো না? হিংসে? আপনার ভালো কিছু হলে সব থেকে খুশি তো আমিই হব মহারাজ, আমিই হব। কিন্তু তবু আমি খুশি হতে পারছি না। কেন জানেন? কারণ মন্ত্রীর কথায় নেচে এটা নিছকই একটা অলীক কল্পনা আপনার। তাই আবারও বলছি, মাথা থেকে ঈশ্বরের অবতার হওয়ার এই ভূত নামান মহারাজ, এই ভূত নামান। নিজের পায়ের ধুলো প্রজাদের গলায় পড়ি আর পাপ বাড়াবেন না মহারাজ। বেশ, গলায় পড়া। এতে যদি তোমার আপত্তি থাকে, তাহলে তাহলে বাপের বাড়ি চলে যেতে পারো। এত বড় কথা বললেন। ঠিক আছে, তাই যাব। তবে এ কথা বলে রাখছি, একদিন আপনি ঠিক বুঝতে পারবেন মন্ত্রীর কথায় নেচে কি মারাত্মক ভুলটা আপনি করেছেন। আজ মেজাজ দেখিয়ে চলে যাচ্ছ তো, কিন্তু কিন্তু এমন একদিন আসবে যেদিন আমাকে ঈশ্বরের অবতার জ্ঞান করে তোমাকেও আমার চরণধুলি মাদুলি করে নিজের গলায় ধারণ করতে হবে। হ্যাঁ রে গুলটে, এখানে নিয়ে এলি কেন? মন্ত্রীমশাইয়ের বাগানে না অনেক ফুল ফুটেছে, চল কিছু ফুল তুলে নিয়ে যাই। সর্বনাশ, মন্ত্রী মশাই আসছে। এখন কি করব? সামনে দিয়ে যেতে হলে তো হাজার প্রশ্ন করবে। তাহলে চল মন্ত্রীমশাইয়ের বাড়ির পেছনে গিয়ে লুকোই। গিন্নি, কোথায় গেলে গো? গিন্নি, সবে
তবে দু চোখের পাতা একটু এক করেছিলাম অমনি গিন্নি গিন্নি করে দিলে তো আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে। গিন্নি, এখন এমন একটা কথা শোনাবো না, যা শুনলে তোমার চোখ থেকে সব ঘুম উড়ে যাবে। সব ঘুম উড়ে যাবে? সব ঘুম উড়ে গেলে আমি কি করব? শুধু মোহর গুনবে গিন্নি, শুধু মোহর গুনবে। মোহর গুনবো? এই তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? না ও গিন্নি, খারাপ নয়, এই দেখো। ও মা, এত এত মোহর কোথায় পেলে? কোথায় পেলে গো? মহারাজকে সে বুদ্ধ বানিয়ে নিয়ে এসেছি। মহারাজ এখন ঈশ্বরের অবতার হওয়ার ইচ্ছে নেচে উঠেছেন, আর তাকে মাদর নাচ নাচিয়ে কোষাগারের সব মোহর আমি ধীরে ধীরে ফাঁকা করে দেবো। হ্যাঁ, কিন্তু মহারাজকে বুদ্ধ বানালে কি করে? বলো বলো। কি বলছিস কি রে তোরা? গো দাদু, ঠিকই বলছি। এরকম একটা সন্দেহ আমারও হয়েছিল। মন্ত্রীমশাই বলছিল যে মহারাজ এখন নাকি ঈশ্বর হওয়ার ইচ্ছায় নেচে উঠেছেন, আর তাকে বাদর নাচ নাচিয়ে কোষাগারের সব মোহর ধীরে ধীরে ফাঁকা করে দেবে। পুরো ব্যাপারটা তাহলে একটা ষড়যন্ত্র। ঠিক আছে, মন্ত্রীর ওপর নজর রাখতে হবে, বুঝলি? তোরা এখন বাড়ি যা, তবে আরো কিছু খবর পেলে তক্ষুনি আমায় এসে জানাবি। ঠিক আছে দাদু। আরে মন্ত্রীমশাই, আপনি? কি সৌভাগ্য আমার! বলুন বলুন, কি প্রয়োজন? শোনো, দুদিনের মধ্যে তোমাকে নিদেন পক্ষে বড় দেখে 100টার উপর মাদুলি তৈরি করে দিতে হবে। দুদিনের মধ্যে 100টার উপর মাদুলি? হ্যাঁ, 100টার উপর মাদুলি। আর শুধু মাদুলি করে দিলেই চলবে না, প্রত্যেকটা মাদুলি হবে সোনার জল করা। এমন নিখুঁতভাবে সোনার জল করতে হবে যাতে খালি চোখে দেখলে মাদুলিগুলোকে আসল সোনার বলেই মনে হয়। খুবই কঠিন কাজ। তাই তো তোমার কাছে আসা। আচ্ছা আচ্ছা, চেষ্টা করব। না, চেষ্টা করব বলে হবে না, করে তোমায় দিতেই হবে। আর এই নাও, তোমার কাজের পারিশ্রমিক হিসেবে একটা সোনার মোহর রাখো। আমি চললাম। ও বাবা, ভেবেছিলাম ষড়যন্ত্র, কিন্তু এখন বুঝতে পারছি গভীর ষড়যন্ত্র। ঠিক আছে ষড়যন্ত্রী মশাই, ঠিক সময় মতো হাটে তোমার হাড়ি আমি ভাঙবই। তাহলে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে মহারাজকে ঈশ্বরের অবতার বানাবার ভড়ং করে মহারাজের সিন্দুক থেকে সব মোহর হাতিয়ে নেবার মতলব। আমি থাকতে যে সেটাই আর হচ্ছে না মন্ত্রী মশাই। কান ধরে সব মোহর তোমায় মহারাজের পায়ে ফিরিয়ে দিতে হবে। গোপাল দাদা, তোমার কাছে আসছিলাম। আমার কাছে? হ্যাঁ, রানীমা তোমায় ডেকে পাঠিয়েছেন, বললেন খুব জরুরি। তাহলে চলো, রানীমার সঙ্গে দেখা করেই আসি। চলো। কিছু একটা করো গোপাল, কিছু একটা করো, কিছু একটা করে মহারাজকে এই ঈশ্বরের অবতার সাজার পাগলামি থেকে বাঁচাও। সে তো বাঁচাবোই রানীমা, আর তার অনেকটা কাজ আমি গুছিয়েও ফেলেছি। কিরকম? সেটা না হয় সময় এলেই দেখতে পাবেন। আমি তাহলে এখন যাই রানীমা। আচ্ছা এসো, তবে আমি কিন্তু তোমার ভরসাতেই রইলাম গোপাল। কোনো চিন্তা করবেন না, মনে রাখবেন আমি থাকতে মহারাজকে কেউ ভুল পথে চালাতে পারবে না। শেখরামশাই, শেখরামশাই বাড়ি আছে নাকি? কি ব্যাপার গোপাল বাবু, এই রাতের বেলায় আমার বাড়িতে? একটা খুব গোপন আর দরকারি কথা ছিল। বলুন। তাহলে বুঝতে পারলেন তো আপনাকে কি করতে হবে? হ্যাঁ, বিলক্ষণ বিলক্ষণ বুঝতে পেরেছি। তাহলে খবর পাঠালেই চলে আসবেন। ঠিক আছে, ঠিক আছে গোপাল বাবু। ভেতরে আসবো মহারাজ? এসো এসো এসো। এই গামলার ধুলোয় আপনি পা ঘষে দিন মহারাজ।
মাদুলিতে ভরে এই ধুলো আমি 100টা প্রজাকে দিয়ে দেব। তারা মাদুলি গলায় পরে আপনার সামনে এসে দাঁড়াবে। তাই নাকি? কিন্তু কিন্তু বাকি প্রজারা? সকলেই পড়বে মহারাজ, তবে ও আরো মোহর লাগবে তো। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। এই নাও, এতে আরো 100 মোহর আছে। জয় ঈশ্বরের অবতারের জয়। জয় জয় মহারাজের জয়, জয় জয় মহারাজের জয়, জয় জয় মহারাজের জয়। দূর বেটারা, কি সব উল্টো পাল্টা বলছিস? বল ঈশ্বরের অবতারের জয়, জয় ঈশ্বরের অবতারের জয়। মহারাজের জয় হোক। অর্বাচীনের মতো মহারাজের জয় হোক বলে গলা ফাটিও না গোপাল, বরং ঈশ্বরের অবতারের জয় বলে গলা ফাটাও, তাতে তোমার ভালো হবে। তাই নাকি? কিন্তু মন্ত্রীমশাই, সবকিছু যাচাই না করে আমি তো গলা ফাটাই না। কি যাচাই করবে? মহারাজের ঈশ্বরত্ব? মোটেই না। আমি যাচাই করব এই সব মানুষগুলো গলায় যে সোনার মাদুলি পড়ে আছে সেইগুলো। মানে? শাকরা মশাই, আপনার কোষ্ঠী পাথরটা নিয়ে এদিকে আসুন তো। গোপাল আবার এই পুরো স্যাগরাটাকে নিয়ে এলো কেন? সর্বনাশ! তাহলে কি কিছু সন্দেহ করেছে? শাকরা মশাই, একজনের গলা থেকে সোনার মাদুলি খুলে আপনার কোষ্ঠী পাথরে ঘষে একটু পরীক্ষা করে দেখুন তো যে মাদুলির সোনা আসল না নকল। এই এসব কি বলছো গোপাল? মাদুলির সোনা নকল হতে যাবে কেন? অধৈর্য হবেন না মহারাজ, একটু পরেই সব কিছু প্রমাণ হয়ে যাবে। এই না হলে গোপাল। গোপাল দাদা, এই সোনা নয়, সোনার জল করা রূপোর মাদুলি। তুমি কি বলছো কি বুড়ো শেখরা? ঠিকই বলছি মহারাজ। বিশ্বাস না হলে যে কোনো শেখরাকে ডেকে এনে পরীক্ষা করিয়ে নিতে পারেন। মন্ত্রী, এ আমি কি শুনছি? মন্ত্রী মশাই আর কি বলবে মহারাজ, তার থেকে বরং আমি বলছি। আপনার মাথায় ঈশ্বরের অবতার হওয়ার ভূত চাপিয়ে কোষাগার থেকে সব মোহর হাতিয়ে নেবার মতলবে ছিলেন আমাদের মন্ত্রী মশাই। চরণ ধুলি ভরা সোনার মাদুলি ছিল একটা বাহানা। ও, বুঝতে পেরেছি। সব কিছু এখন জলের মতো পরিষ্কার হয়ে গেল আমার কাছে। ছি 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 ছি। কত বড় একটা পাপ করতে যাচ্ছিলাম আমি। আমি আগেই বলেছিলাম মহারাজ, 5টা রাজার মতো আপনিও একজন রাজা। তবে মনে রাখবেন, ভালো রাজা হলেও আপনি ঈশ্বরের অবতার হতে পারেন না। ঠিক ঠিক, আমার মতো রাজা কি কখনো ঈশ্বরের অবতার হয়? না হতে পারে। ছি 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 ছি। আমি আমার নিজের পায়ের ধুলো আমার আদরের প্রজাদের গলায় পরিয়েছি। তোমরা তোমরা সকলে ক্ষমা করো আমাকে। আর এক্ষুনি গলা থেকে ওই মাদুলি খুলে ফেলে দাও। এই ফাঁকে কেটে পড়ি বাবা। আই সেনাপতি, সেনাপতি মন্ত্রী পালাচ্ছে। ধরো ধরো ওকে, ধরো। ভুল হয়ে গেছে মহারাজ, আমায় ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন? হ্যাঁ, তোমার মতো এক চোরকে ক্ষমা করব? কখনোই না। আমার কাছ থেকে মোট 150টা মোহর নিয়েছো তুমি, আর তাই সকলের সামনে কান ধরে 150 বার উঠবোস করবে। ওরে বাবা, আমি রুগ্ন মানুষ, 150 বার উঠবোস করলে আমার হাঁটু যে খুলে যাবে। আমি যে অক্কা পাবো মহারাজ, আমি যে অক্কা পাবো। আরে অক্কা পাবেন কেন? ওঠবোস করতে করতে শুধু সেই মন্ত্রটা বলবেন। কোন মন্ত্রটা গোপাল ভাই? ওই যে মাদুলি, মুখের বুলি আর চরণ তুলি। এটাও তুমি জেনে গেছো?